সুপ্রিয় দর্শক মন্ডলী, সমীকরণে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল কবির। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম 5ই আগস্টের স্বৈরাচার সরকারের পতনের পর সবচেয়ে বড় যে দলটি যে দলটি ছিল সবার কাঙ্ক্ষিত, যে দলটির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা ছিল, সেই দলটি হচ্ছে বিএনপি। দীর্ঘ এই 14 মাসের ব্যবধানে দলটির বর্তমান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে তাদের নেতৃত্বের সংকট এবং তাদের দলীয় নেতাদের প্রতি, কিছু কিছু নেতার প্রতি আস্থার সংকট রয়েছে, সেরকম একটি সময়ে আমরা হঠাৎ করে দেখতে পেলাম কলকাতার অনলাইন একটি পত্রিকা এ সময় দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে ঘিরে ব্যাপক হইচই শুরু হয়েছে। সেটি হচ্ছে, ওই সাক্ষাৎকারের একটি অংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি উল্লেখ করেছেন নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ চায় বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই কথাটি বাংলাদেশের শুধু নয়, বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যেরকম একটি স্বৈরাচার সরকারকে হটাতে যে পরিমাণ জীবন বিসর্জন দিতে হয়েছে, যত মানুষকে হত্যা করা হয়েছে, যে মানুষগুলি এখনো পঙ্গু হয়ে আছে, চিকিৎসাধীন আছে, এখনো মারা যাচ্ছে, সেরকম একটি অবস্থার মধ্যে এই দলটির বিচার শুরু হয়েছে। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এই দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। তো সেই জায়গাটিতে এই দলটিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করতে চাওয়াটা কতটুকু বৈধতা রয়েছে, বা এটাকে চাওয়ার যুক্তি কতটুকু, এই চাওয়ার ফলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আহ, তাতে বিএনপির লাভ না ক্ষতি, সেই সমীকরণটি আজকে আমরা করতে চাই। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আপনাদের সংযুক্তি হওয়ার জন্য। আমরা যে জিনিসটি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে, বাংলাদেশের সিংহভাগ মানুষের যে সেন্টিমেন্টটি, সেই সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে রাজনীতি কতটুকু সফল হবে বা ফলপ্রসূ হবে এখন, সেটি একটি চিন্তার ব্যাপার। আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকারের পতনের পর থেকে এ যাবৎ বিএনপির বা তার অঙ্গ সংগঠনগুলির ভূমিকা বাংলাদেশে কি কি ছিল, এবং সেই ভূমিকায় বাংলাদেশের মানুষের, তাদের প্রতি মনোভাবটা কি। তো সেটি বিশ্লেষণ করার আগে আমরা যেটি দেখতে চাই যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি 5ই আগস্টের পর থেকে এ যাবৎ বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, তারা দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তারা টেন্ডারবাজির সাথে জড়িত ছিল, তারা আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি এবং ওই সংগঠনের নেতা কর্মীদের সম্পদ এবং তাদের বাঁচাতে অর্থের বিনিময়ে তাদেরকে রক্ষা করেছে, এমন অসংখ্য অসংখ্য অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলির মধ্যে দিয়ে আমরা বিএনপিকে দেখেছি তাদের নেতা কর্মীদের বা তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে প্রায় 4, 4.5 হাজারকে বহিষ্কার করতে। তাতে কি থেমেছিল? তাতে কি থেমে গেছে এই কার্যকলাপ? না, মোটেই থামেনি। বরঞ্চ আমরা আরেকটা জিনিস দেখেছি আমাদের কাছে, যেটি যেটি মনে হয়েছে, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের কাছে যেটি মনে হয়েছে, যে 5ই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে বিএনপি হাঁটতে শুরু করেছে। যে চেতনাটি ছিল আওয়ামী লীগের চেতনা,
ঠিক চেতনার প্লাকার্ডটি নিয়ে দৌড়াতে শুরু করেছে বিএনপি। এবং দৌড়াতে দৌড়াতে কেউ কেউ বলছেন যে তারা বাংলাদেশের এই অভ্যুত্থানের পর যে সংস্কারটি হওয়ার কথা, সেই সংস্কারে যোগদান করলেও সংস্কারের কোনো বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করেননি। প্রতিটি জায়গাতে তাদের আপত্তি ছিল। তাদের আপত্তি ছিল আহ, চুপ্পুর সাহেবকে সরানোর ব্যাপারে। তাদের আপত্তি ছিল ৭২-এর সংবিধান পরিবর্তনের ব্যাপারে। তাদের আপত্তি ছিল বা রয়েছে নির্বাচনে আহ, যে পিয়ার পদ্ধতি, সেই পদ্ধতিগত বিষয়ের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। মোটা মোটা দাগে আমরা যদি বলতে চাই, বলতে পারবো যে যতগুলি বিষয় সামনে এসেছে, দু চারটি বিষয় ছাড়া প্রায় সবকটি বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে। বিএনপির যে মুখপাত্র আমরা ইদানিং দেখতে পাচ্ছি, সালাউদ্দিন সাহেব, আমির খসরু সাহেব, তাদের যে কথাবার্তা, তাতে জনগণ মনে করছে তাদের মধ্যে ভারত প্রীতি কিংবা ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যেতে হবে, এরকম একটি চিন্তা চেতনা পাইতারা তাদের মধ্যে চলেছে। সালাউদ্দিন সাহেবের ব্যাপারে অনেকের অনেক অভিযোগ রয়েছে। কিভাবে উনি আহ, ভারতে গিয়েছিলেন, শিলংয়ে ছিলেন, আর যে পদ্ধতিতে উনি গিয়েছিলেন একই পদ্ধতিতে উনি অলৌকিক পদ্ধতিতে বাংলাদেশে ফিরে এসেছেন, এসে গুমের কথা বলছেন। উনি গুম হয়েছেন কিনা এ ব্যাপারে বিতর্ক রয়েছে। আমরা দেখেছি তার এই ব্যাপারে অনেক ওজোর আপত্তির পরে ফাইনালি তিনি গুমের ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। এটার গ্রহণযোগ্যতা কতটুকু এটা সময় এবং আদালতই বলে দেবে, আমরা সেটি বলতে পারছি না। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে যে সালাউদ্দিন সাহেব, আমির খসরু সাহেব এবং ঊর্ধ্বতন আরও যে নেতৃবর্গগুলি রয়েছেন, তাদের সাথে ভারতের একটি প্রীতি অনুভব করেছে বাংলাদেশের মানুষ। যে ভারত প্রীতিটার কারণে তাদের লাভ কতটুকু ক্ষতি কতটুকু সেই সমীকরণটা ওই দলটি যেভাবে করছেন, বাংলাদেশের মানুষ কি সেভাবে করছেন? এই সমীকরণের যদি থিওরি বিপরীতমুখী হয়, এই অঙ্কটা কখনো মিলবে না। অর্থাৎ যখন বাংলাদেশের মানুষ বিএনপিকে ভারতপন্থী ভাবছে, যখন বাংলাদেশের মানুষের বিএনপির ব্যাপারে একটি বিশ্বাস অবিশ্বাসের একটি বিষয় জড়িত হয়ে গেছে, একটি 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 বিষয় দানা বাঁধতে শুরু করেছে, সেই সময় ভারতের আশীর্বাদ নিয়ে বা ভারতের ব্যাপারে তাদের যে মনোভাবটি, সেটি বাংলাদেশের জনগণের সাথে বিএনপির যে রাজনীতি, সেটি আদৌ কতটুকু মিলবে, এটি আমাদের সমীকরণ করার ব্যাপার এবং এটি আমাদের দেখার ব্যাপার। আমরা ইতিমধ্যে জেনেছি ভারতের ব্যাপারে যেহেতু বাংলাদেশের মানুষের একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে। বিগত বছরগুলিতে স্বৈরাচার সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, ভারত বাংলাদেশ থেকে যেভাবে যা কিছু অর্জন করেছে, শেখ হাসিনার কথাই ছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, ভারতকে সেটা মনে রাখতেই হবে, কারণ ভারতের জীবদ্দশায় এটি আর কখনো পাবে কিনা সন্দেহ আছে, যার কারণে এটি তাকে মনে রাখতে হবে। আর এইরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যদি বিএনপি ভারতের আশীর্বাদ নিয়ে রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তার ফলাফলের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে তাদের সমীকরণটি সঠিক ছিল কিনা, তাদের সমীকরণ কতটুকু সঠিক ছিল, তাদের প্রাপ্ত ভোটের পরিমাণের উপরে আমরা বুঝতে পারবো। এটি না হয় আমরা ভবিষ্যতের উপর আপাতত ছেড়ে দিলাম, কিন্তু দৃশ্যপটে যেটি মনে হচ্ছে যে বিএনপির ভিতরে নেতৃত্বের একটি একটি সংকট আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা জানি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার শারীরিক অক্ষমতার একটি ব্যাপার রয়েছেন। উনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। রাজনীতি করার মতো বা নির্বাচনী প্রচারণা করার মতো যে সামর্থ্য থাকা দরকার, শারীরিক সামর্থ্য থাকা দরকার, এটি ওনার নেই। তারপরেও যতটুকু আছে,
একটি দলের লিডিং পজিশনে উনি যদি নেতৃত্বটা সঠিকভাবে ওনার কাছ থেকে আসতো, তাহলে বাংলাদেশের মানুষ এই দলটির প্রতি এখন যতটা হতাশ, এতটা হতাশ হয়তো হইতো না। তারেক রহমান যে যে রাজনীতিটি করছেন, সেটি হচ্ছে মূলত আহ, এটাকে আমরা আমরা বলতে পারি যে টেলি আলোচনা ভিত্তিক। ওনার আলোচনাটি আমরা টেলিভিশনের মাধ্যমে বা আমরা আমরা প্রচারণাটি আমরা দেখতেছি যে উনি বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে নেতা নেত্রীদের উনি গাইডলাইন দিচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সময় এসেছে মাঠে রাজনীতি করার। এই জায়গাটি যদি কোনো না কোনো কারণে ওনরা কালক্ষেপণ করেন, আসতে দেরি করেন, কিংবা না আসেন, তাহলে এই দলটির প্রতি মানুষের আস্থার সংকট দেখা দিবে, বিশ্বাসের সংকট দেখা দিবে। এবং সেই সংকটটি জাতির জন্যে, দেশের জন্যে মোটেও মঙ্গলজনক হবে না। এটি আমরা বেশ বুঝতে পারি। কারণ বাংলাদেশে এখনকার সময়ে বিএনপির মতো শক্তিশালী রুট লেভেলের এত বড় একটি সংগঠনের যে যে ভূমিকাটি থাকা দরকার, যে ট্রাকটি থাকা দরকার, বা নির্বাচনে তাদের যে যে ব্যাপক ইনভলভমেন্ট থাকা দরকার সবার সাথে, সেই জায়গাটিতে সুযোগ্য একটি নেতৃত্বের সংকট আমরা অনুভব করছি, এমনটি আমরা জেনেছি। আরেকটি বিষয় হচ্ছে আসন্ন নির্বাচনে ভোটার, 12 কোটি ভোটার, তার মধ্যে প্রায় 4.5 কোটির বেশি হচ্ছে নতুন ভোটার, নতুন প্রজন্মের ভোটার। এই ভোটারগুলির ভোটটি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং এদের দ্বারা প্রভাবিত কিছু ভোটার হবে, যারা তাদেরকে ক্যাম্পিং করে নির্বাচনে ভোট দিতে বা কাকে ভোট দিতে হবে এমন একটি গাইডলাইন তারা দিবেন, যে ভোটগুলি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমরা বিশ্বাস করি। আমরা যে সমীকরণটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই প্রভাবিত ভোটারের বাইরে থাকছে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে আপনার অঞ্চলের যে প্রার্থী দাঁড়িয়েছেন, ওই প্রার্থী আপনার পছন্দ না হলে, যোগ্য না হলে আপনি না ভোট দিতে পারবেন। এই না ভোটটা আগে ছিল কিনা জানি না, তবে এভাবে প্রয়োগ হয়নি বা এভাবে প্রচার হয়নি যেটা এবার প্রচার হচ্ছে। সো এই ভোটগুলিও একটা 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 বিষয় হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে জটিল যে সমীকরণটি আমরা করব, বিএনপি নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাচ্ছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের বাধা আছে যেহেতু তাদের কার্যক্রমটা নিষিদ্ধ রয়েছে। তো তাহলে কি কারণে বিএনপি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে আহ, চাচ্ছেন যে তারা অংশগ্রহণ করুক? এটির কারণ হতে পারে কয়েকটি। একটি হচ্ছে যাতে আওয়ামী লীগ কিংবা তার সমর্থক, তার অঙ্গ সংগঠনগুলি মনে করে যে বিএনপি তাদের বন্ধু। বিএনপি তাদের বন্ধু, এটা তারা মনে করুক, বিএনপি এটা চাচ্ছে। আসলে কি করবে সেটি হচ্ছে পরের ব্যাপার। কারণ যখন 15 বছরের তীব্র দুর্ভোগ ছিল বিএনপির জন্য, আন্দোলন সংগ্রাম করা, একটি আন্দোলন সংগ্রাম তারা সফল করতে পারেনি। যদি কেউ কখনো করতে গেছে, মূল যে নেতাকর্মীগুলি তারা পালিয়েছে শহর ছেড়ে, গ্রাম ছেড়ে। আমরা দেখেছি জমির মধ্যে, ধানের মধ্যে, পানির মধ্যে তাদেরকে বসবাস করতে। একই সময় আমরা জেনেছি যে ঊর্ধ্বতন সুবিধাভোগী নেতা নেত্রী গুলি যারা ছিলেন, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তারা হোটেলে ঘুমিয়েছেন, কেউ ব্যাংকের মালিক হয়েছেন, কেউ কারো হোটেলটি ছাড়িয়ে নিয়েছেন, কেউ প্লটের মালিক হয়েছেন, কেউ মাসোহারা নিয়েছেন। এমন নানান অভিযোগ রয়েছে বিএনপির বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে। এই অভিযোগগুলির ব্যাপারে আমরা আজকে আলোচনায় যাচ্ছি না। আমরা যে আলোচনায় যাচ্ছি বিএনপির এই যে যে ভাবনাটি, এই ভাবনাটি কি নিছক ভাবনা, না এর পেছনে তাদের ভোটগুলি বিএনপির বাক্সে আসার কোনো সমীকরণ রয়েছে? আমরা সেটি মনে করছি না। কেন আমরা মনে করছি না? যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে,
আওয়ামী লীগের প্রেম বিএনপির চাইতে জাতীয় পার্টির সঙ্গে বেশি ছিল। বেশি ছিল বিধায় জাতীয় পার্টি আওয়ামী লীগের তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, অংশগ্রহণ করেছে, মন্ত্রী হয়েছে। বিরোধী দলে থেকে মন্ত্রী হওয়া যায়, এই নজির তারা সৃষ্টি করেছে। অতএব যদি আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের আহ, সমর্থকগুলি দিতে পারে, সেটি অবশ্যই জাতীয় পার্টির বাক্সে যাবে, কখনোই বিএনপির বাক্সে আসবে না। অর্থাৎ এই সমীকরণে বিএনপির কোনো লাভ নেই। উপরন্তু এই ভোটের ব্যবধানে যে আসনগুলি জাতীয় পার্টি পাবে, সেই আসনগুলি বিএনপির হতে পারত। কিন্তু যেহেতু জাতীয় পার্টির বাক্সে যাবে, তাহলে জাতীয় পার্টি ভোট পেলে সেই ভোটটা বিএনপির জন্য কমবে। জাতীয় পার্টি দুটা ভোট বেশি পেলে বিএনপি চারটা ভোট কমে যাবে। এরকমই একটি সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এবং এর পক্ষে যেটি, সেটি আমরা দেখেছি সম্প্রতি ইংল্যান্ডের একটি জরিপ হয়েছে। ইনোভেশন নাম করে একটা সংস্থা জরিপ করেছে। সেই জরিপে দেখা গেছে বিএনপি এনসিপির চাইতে বাংলাদেশের সাধারণ মানুষের বেশি পছন্দ জামাত। সো এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যদি আদৌ নির্বাচন হয়, আদৌ নির্বাচন হয় বলতে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে নির্বাচনে যে যে ধরনের পরিবেশ দরকার, সেই পরিবেশটি আসলে কতটুকু আহ, আছে বা পরিবেশটি তৈরি হচ্ছে, সেটা নিয়ে একটি বিতর্ক রয়েছে। আরেকটি জটিল বিষয় রয়েছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, তাহলে কি হবে। জামাত সহ বেশিরভাগ সংখ্যক দল চাচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন। সো পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে যাবে। আর বিএনপি যদি পেয়ার পদ্ধতি মেনে না নেয়, সেক্ষেত্রে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ যদি না করে, তাহলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে যাবে। এছাড়া বৈশ্বিক কিছু খারাপ পরিস্থিতি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত আহ, এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন আহ, দলের যে যে বহিঃপ্রকাশটি এখন দেখছি, তারা বেরিয়ে আসছেন। তারা কখনো ঝটিকা মিছিল করছেন, মিছিলটি দিনে দিনে বড় হচ্ছে। বহির্বিশ্বে তারা আরো চাঙ্গা হচ্ছে, তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এগুলিও একটি 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 ফ্যাক্টর হিসাবে দাঁড়াবে। যদি নির্বাচন বিলম্বিত হয়, বাংলাদেশের ভাগ্যাকাশে আসলে দুর্যোগের ঘনঘটা আছে বলে অনেকেই মনে করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে।